ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা পূরণে জুলাই গণ অভ্যুত্থানে জনগণ রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে আশুলিয়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র শ্রমিক জনতার পরিবারের সম্মানে ঢাকা জেলা বিএনপির জনসভায় তিনি কথা বলেন। ন্যায্যতার রাষ্ট্র গড়তে গণতান্ত্রিক সরকার দরকার উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণকে দুর্বল রেখে সংস্কার টেকসই করা সম্ভব নয়। মাহবুব সৈকতের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ শ্রমিক ছাত্র জনতার পরিবারের সম্মানে নারকীয় আশুলিয়া শীর্ষক স্মরণ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। আমাকে মাফ করে দিও, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বিজয়ী পতাকা হাতে নিয়ে। বিজয়ী হলো, কিন্তু আমার হাজবেন্ড আর ফিরে আসলো না। ৫ই আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গুলি খাওয়ার পরেও যেভাবে পুলিশ এসে আমাকে আশুলিয়া থানার সামনে মনে করেন পাও দিয়ে বন্দুকের মাথা দিয়ে আমাকে বুকের উপরে আঘাত করা হয়েছে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। মানুষের ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদী মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন। সংস্কার প্রসঙ্গে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, জনগণকে দুর্বল রেখে সংস্কার টেকসই করা সম্ভব নয়। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়। কল্যাণমূলক রাষ্ট্র গড়তে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে, সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। ফ্যাসিবাদী শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় নরসিংদী ক্লাবে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় নরসিংদী ক্লাবে জেলার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে নরসিংদী পৌরসভা মোড়ে গিয়ে আলোচনা সভায় অংশ নেন এনসিপি নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এখনও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছে এনসিপি। আগামীর বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি ও তরুণদের জয় জয়কার হবে বলেও জানান নাহিদ ইসলাম। বিএনপি ও জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাঙ্গা করেছে মাঠের রাজনীতি। চলছে মনোনয়ন ও ভোটারের মন জয়ের প্রস্তুতিও। তবে মাঠে থাকলেও এখনও তেমন প্রস্তুতি নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ধরনের সার্ভে চলতেছে। এই সার্ভেতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে
যাতে আমরা মনোনয়ন দিতে পারি সে ব্যাপারে তিনি এবং দলের হাইকমান্ড এ ব্যাপারে তৎপর রয়েছে। সুতরাং বিএনপি যথেষ্ট প্রস্তুতি যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী বিরোধী শিবিরে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও অনেকটা অপ্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত, তবে আমরা যেন তেন প্রকারের কোনো নির্বাচন আমরা শুধু নয়, দেশের মানুষও কোনোভাবেই মেনে নেবে না। তার কারণ এর আগে ফ্যাসিবাদী সরকার যেন তেন প্রকার নির্বাচন করেই নির্বাচনের নামে ফ্যাসিবাদী শাসন কায়েম করে তারা ক্ষমতায় ছিল। এই জাতীয় কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ হইতেও দেবে না। প্রায় সবগুলো জেলাতেই আমাদের জুলাই পদযাত্রা সম্পূর্ণ হওয়ার পথে। আমরা এখন সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা, সংগঠনের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে সংগঠনের সাথে আরও যুক্ত করা, এই কাজগুলোতে আমরা নিজেদেরকে ব্যপ্ত রেখেছি। একই সাথে নির্বাচনের পূর্বে সরকারের যে কর্তব্যগুলোর জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে পালন করে তার দিকেই আমরা প্রধানত আমাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছি। নির্বাচনের বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা ফরমালি কোনো ধরনের প্রস্তুতির থেকে আমরা শুরু করিনি। ক্ষমতায় যাওয়ার স্বাদ গ্রহণ করতে না পারলেও বাম দলগুলো বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তারা। বামপন্থীরা আমরা অলওয়েজ নির্বাচনটাকে যাই, কারণ আমরা তো চাই সমাজের আমূল পরিবর্তন, তার জন্য একটা সমাজ বিপ্লব সংগঠিত করতে চাই। কিন্তু তার আগে আমরা আন্দোলনের মধ্যে থাকি, আন্দোলনমুখী পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশ নেই। আমাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি আছে। আমরা গত 2008 এবং 2018-তে যেসব সংসদীয় আসনে আমরা নির্বাচন করেছিলাম সেসব আসনে আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। এর বাইরেও গত কবছরে পার্টি আরও বেশ কিছু অঞ্চল গড়ে উঠেছে যেখানে পার্টির রাজনৈতিক কাজ, সাংগঠনিক কাজের বিস্তৃতি ঘটেছে। আমরা সেসব এলাকা এক ধরনের সাংগঠনিক কাজ, প্রাথমিক গণসংযোগ এটা আমরা অব্যাহত রেখেছি। বাকিটা নির্বাচন তারিখটা নির্দিষ্ট হলে আমার ধারণা প্রস্তুতির কাজটা আরও বেশি এটা গতি পাবে। এটা ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 6টি সংস্কার কমিশনের প্রস্তাবিত 826টি সুপারিশের মধ্যে 775টিতে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কথা জানান তিনি। এদিকে সংসদে নারী আসনের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে একমত পোষণ করেছেন জামায়াত। এদিকে সরকার 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান না করলে নিজেরাই ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা। আলোচনা শুরুর আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। একটি মাত্র বিষয়ে গতকাল যেটার আলোচনা শেষের দিকে আমরা এক জায়গায় এসেছি, সেটার একটা লিখিত ভাষ্য আপনাদেরকে দেওয়া হবে। সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। 11টি এজেন্ডা দেয়া হলেও মূলত আলোচনা হয় সংসদে নারীর আসন নিয়ে। ঐক্যমত কমিশনের খসড়ার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত দেন রাজনৈতিক দলগুলো। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে এটা 100-তে উন্নীত করা হবে। এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্য, আমরা সেভাবে বলেছি এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো ভোট হবে। আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি প্রদান করতে জোর দেন জামাতে ইসলাম। এখন প্রশ্নটি আসছে যে এই যে ঐক্যমত আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। জুলাই সনদের সকল সংস্কার প্রস্তাব উল্লেখ থাকতে হবে জানিয়ে 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি। এই জুলাইয়ের ঘটনা প্রবাহের যে সময়কাল 36 জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এদিকে 6টি সংস্কার কমিশনের প্রস্তাবিত 826টি সুপারিশের মধ্যে 51টিতে বিএনপির দ্বিমত রয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে
কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেটা একটা আমার মনে হয় যে এটা অলিক চিন্তা ভাবনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পুলিশ বিভাগের বিভিন্ন আইন কানুন। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের মানুষের লড়াইয়ের স্বীকৃতি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন নেই জানিয়ে এই খসড়া সনদ প্রত্যাখ্যান করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। আগামীকালের মধ্যে ঘোষণাপত্র ও সনদ না দিলে 1 আগস্ট রাজধানীর শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টনে আপ বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিগত সরকার আমলে সমস্ত লড়াই সংগ্রামকে স্বীকৃতি দেওয়ারও জোর দাবি জানান তিনি বলেন, জুলাই সনদ হতে হবে পূর্ণাঙ্গ আইনগতভাবে বাধ্যতামূলক ও গণ আকাঙ্ক্ষা ভিত্তিক। জুলাই সনদের খসড়া দিয়েছে, সেই খসড়াটা আমরা প্রত্যাখ্যান করেছি এই কারণে যে খসড়ার মধ্যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস সেই ধারাবাহিকতা আসে নাই। খসড়াটা মূলত একটা সুপারিশের মতো মনে হয়েছে। আমরা সুপারিশ চাই না, বরং আমরা বলেছি যে একটা সনদ জারি করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচন হতে হবে সেই সনদের ভিত্তিতে। যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে, আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সেই হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, 42টি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি। সবকিছু বিবেচনা নিয়ে 39 আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এর এই টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে 2টি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিকেলে নির্বাচন কমিশনে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রবাসীদের অনেকের এনআইডি ও নিবন্ধন নেই। অনলাইনের মাধ্যমে তারা যেন এই কাজ সম্পন্ন করতে পারে সেটি নিশ্চিত করার দাবি করা হয়েছে। পরে ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী অনেকের এনআইডি নেই, তাই 14 দেশে কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের জন্য হুমকি মনে করে ফেক নিউজ ও এআই নিউজ রোধে ইসি কাজ করছে বলেও জানায় ইসি। আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, তাদের উষ্মা প্রকাশ করছেন যে তাদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করা হবে এই নির্বাচনে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু তারা কোনো আপডেট তারপর থেকে পাচ্ছেন না। নির্বাচন কমিশনের সাথে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ নাই। তো তারা আমাদের সাথে বলছেন তারা কিভাবে আপডেট পেতে পারেন, কবে তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন, প্রক্রিয়া কি হবে, সেই জিনিসগুলো জানতে চান। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এ দিন ধার্য করেন। এ মামলায় 30 জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে 24 আসামি পলাতক। আবু সাইদ অপুর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 6 আগস্ট দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এ সময় মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা। পরে ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে, কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না, কে সেখানে উপস্থিত ছিলেন কে ছিলেন না, তার পক্ষে এইটা করা সম্ভব কিনা, এই জাতীয় বক্তব্য রেখেছেন। আমরা এই বক্তব্য খণ্ডন করে উত্তর দিয়েছি। আমরা যে বিষয়টা বলেছি যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির স্ট্রাকচারটার মানে এই নয় যে কাউকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে।
গত 28 জুলাই রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় 30 আসামির মধ্যে এখনও পলাতক রয়েছেন 24 জন। কে কি পার্ট নিয়েছেন, কাদের বিরুদ্ধে কি অভিযোগ, সে সম্পর্কে আমাদের কি প্রমাণ, অর্থাৎ অডিও, ভিডিও, সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট, সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হিয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে। আর এদিন সকালে এ মামলার 6 আসামিকে কারাগার থেকে পিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন এসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। মোবারক হোসেন 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড, অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। দুটো চার্জের, একটা হলো চার্জ 1 কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ 33 পারসনস অ্যান্ড কিলিং দ্যাম, আর চার্জ নাম্বার 3 যেটা ওটাতে সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স, আর 3 নম্বর চার্জ যেটা ছিল এই 3 নম্বর চার্জে একজন, নাম কি যেন, আব্দুল খালেক, আব্দুল খালেক, তাকে মেরে ফেলার, তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে দুটা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই। ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। সকালে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2,25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন এসএম আরিফ। 26 জুলাই সাবেক এক সংসদ সদস্যের গুলশানের বাসায় চাঁদা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়েন 5 জন। এই ঘটনায় গুলশান থানায় 6 জনকে আসামি করে মামলা করা হয়। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় সোমবার অভিযান চালায় পুলিশ। তার বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করার কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপির এই মুখপাত্র জানান, গত 6 মাসে গড়ে 70টি এ ধরনের অপরাধের অভিযোগ পেয়েছে পুলিশ। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে তৎপর রয়েছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হৃদযন্ত্রে 3টি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাজধানীর একটি হাসপাতালে শফিকুর রহমানের এনজিওগ্রাম করা হয়। এতে তার হৃৎপিণ্ডে 3টি মেজর ব্লক শনাক্ত হয়। চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড 4টি, শিল্প মন্ত্রণালয় 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ 2টি, বাণিজ্য মন্ত্রণালয় 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে 19টি সংস্থা যুক্ত হয়েছে, আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যান মেড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এ শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়েও আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে আগামী 5 আগস্ট কোনো ধরনের নিরাপত্তা সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অন অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসার চুক্তি আছে শুধুমাত্র তাদের ভিসা দেওয়া হচ্ছে। এটা হলো ডিএমপির অভিযান, এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেল জানতে পারবেন। না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারেবল ভিসা দেবো। যারা 5 আগস্টের পরে দাপট দেখিয়ে বেআইনিভাবে চ্যানেলগুলো পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নবনির্বাচিত সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে কোয়াব নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার পাইরেসি বন্ধে সব রকমের উদ্যোগ গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে 33 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোয়াব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী চঞ্চল। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, আপিল বোর্ডের চেয়ারম্যান সহ এ সময় আস্থা অর্জনের মাধ্যমে টেলিভিশন শিল্পের ঐতিহ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার কথা বলেন কোয়াবের সাধারণ সম্পাদক। পূর্বে আপনাদের কেবল অপারেটরদের পাশে ছিলাম, কেবল অপারেটরদের নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে এই অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব আপনারা দিয়েছেন, যে আস্থার জায়গাটা তৈরি করেছেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আপনাদেরকে পাশে পাবো বলে আমি আশা করি। আর এই শিল্পের পাইরেসি বন্ধে সরকারকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। যারা 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শাহান ফজলুর রহমান এবং আরও এক কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC তাদের 965তম সভায় আর্থিক জরিমানা সহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।